2025 এই নতুন শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ব্যবহার শুরু হতে চলেছে। যদিও এই কার্ডটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিদ্যালয়ে প্রায় 1 বছর আগে এসেছে, কিন্তু এর ব্যবহারটি বন্ধ ছিল। কিন্তু কেন? এর আগে আমরা দেখেছি মূল্যায়ন প্রসঙ্গে সেখানে প্রত্যেকটি বিদ্যালয় নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র ব্যবহার করত। কিন্তু এখানে কি এমন অসুবিধা দেখা গেল বা কি এমন বিষয় ঘটল যে এখান থেকে পরিবর্তিত হয়ে আমাদের মূল্যায়নপত্রটিকে এরকম একটি পুস্তক আকারে প্রকাশ করতে হলো? এই যে পুস্তকটি রয়েছে, একটি শিশুর সার্বিক বিকাশ তার সবটুকু ধরতে গিয়ে এতগুলি পাতার প্রয়োজন হচ্ছে কেন? এর মধ্যে কি আছে না আছে যাবতীয় সবটাকে নিয়ে আজকের এই ভিডিও। যারা বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত রয়েছেন এবং যারা প্রাথমিকে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন, তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে এই যে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র রয়েছে তার একটি তুলনা করে দেখাবো, যাতে আপনাদের সকলের এই বিষয়টি বুঝতে সুবিধে হয়। বেশ, আসুন তাহলে আমরা আজকের এই ভিডিওটিকে শুরু করি। নমস্কার বন্ধু, আমি বিশ্বদীপ নন্দী। আপনারা দেখছেন নন্দী একাডেমি। শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন আমরা শুরু করি আজকের আলোচনা সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এই নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু করার আগে আমাদের একটু শৈশবে ফিরে যেতে হবে, যেখানে আমরা বিভিন্ন বিদ্যালয়ে পাঠরত রয়েছি। একটু ভেবে দেখুন, সেখানে বছরে 2টি পরীক্ষা হতো। একটা হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা, একটা হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা। এবং সেই পরীক্ষায় আমরা যে মার্কসগুলো পেতাম সেটা একটা কাগজে ছেপে দেওয়া হতো। সেটাই ছিল আমাদের মার্কশিট, যেটা বছরের শেষে পেয়ে নাচতে নাচতে বাড়ি চলে আসতাম। বেশ, তারপরে দেখা গেল যে সেই সময়ে শুধুমাত্র আমাদের বিদ্যালয়ে পরীক্ষার ব্যবস্থা ছিল এবং পরবর্তীকালে সেই শিক্ষা ব্যবস্থা যত আধুনিক হলো, সেই আধুনিক শিক্ষা ব্যবস্থা এই কথা বলল যে একটা শিশু বিদ্যালয়ে শুধু পড়তে আসে না, একটা শিশু বিদ্যালয়ে আসে সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্যে। অর্থাৎ বিদ্যালয়ে এসে সে বাংলা শিখছে, অঙ্ক শিখছে, ইংরাজি শিখছে, এই সব কিছু শিখছে। তার সঙ্গে অন্য বন্ধুর সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা শিখছে। তার সঙ্গে এই সমাজে বসবাসকারী অন্য মানুষদেরকে বিপদে সাহায্য করতে হয় সেই বিষয়টা শিখছে। তার সঙ্গে কেমন করে অন্য মানুষের সঙ্গে কথা বলতে হয় সেই বিষয়টি শিখছে। অর্থাৎ একটি শিশু বিদ্যালয়ে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করতে আসছে না, সেই বিদ্যালয়ে আসছে তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য। এবং সেখান থেকেই আমরা মূল্যায়নের 2টি ধারাকে খুঁজে পেলাম। একটি হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, একটি হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। তাই আমাদের যে মার্কশিট ছিল, আমরা ছোটোবেলায় পরীক্ষা দিয়ে যে মার্কসগুলোকে পেতাম, সেই মার্কসগুলোকে একত্রিত করে যে মার্কশিটটা তৈরি হতো, সেই মার্কশিটের রূপের একটু পরিবর্তন হয়ে গেল এবং আমরা পরবর্তী পর্বে এই নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্রকে হাতে পেলাম, যার মাঝখানে যদি আমরা চোখ রাখি তাহলে 2টি নির্দিষ্ট বিষয়কে দেখতে পাবো। একটা হচ্ছে পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন, আর একটা হচ্ছে প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। এখন আপনার মনে হচ্ছে যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই নির্দিষ্ট বিষয়কে জানতে এসে কেন আমরা নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র সম্বন্ধে জানব। কিন্তু বিষয় হচ্ছে, আপনি যতক্ষণ না পর্যন্ত এটাকে ভালো করে বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্বন্ধে বিস্তারিত বুঝতে পারবেন না। তাহলে দেখুন, এখানে 2টো ভাগ রয়েছে। একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, একটা হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। বেশ, এই ইভ্যালুয়েশন প্রসঙ্গে আমরা কিন্তু মূল্যায়নের পরিবর্তে এই মুহূর্তে পরীক্ষা শব্দটিকে ব্যবহার করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা ছোটোবেলায় পরীক্ষা দিতে যেতাম, একটা নির্দিষ্ট প্রশ্নপত্র পেতাম এবং সেই প্রশ্নপত্রের পরিপ্রেক্ষিতে একটি উত্তরপত্রে উত্তর লিখে আসতাম, যাকে আমরা পরীক্ষা বলতাম। তাহলে আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়ে সেই পরীক্ষা যেটা হচ্ছে, অর্থাৎ প্রকৃতপক্ষে যাকে মূল্যায়ন বলা হচ্ছে, শিশুরা প্রশ্নপত্র পাচ্ছে এবং সেই প্রশ্নপত্র একটি উত্তরপত্রে লিখে এসে যে নাম্বারটা পাচ্ছে, প্রত্যেক বছরে এই রকম 3টে মূল্যায়নের ব্যবস্থা করা হচ্ছে, যাকে বলা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন বা পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ ইউনিট টেস্ট। ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট। এবার প্রত্যেকটা ইউনিটে সে কত নাম্বার পেলো সেটা কিন্তু এখানে লেখা হয়ে গেল। বেশ, এবারে আসুন ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন। এই মূল্যায়ন কিন্তু নির্দিষ্ট কোনো একটি দিনে হচ্ছে না, অর্থাৎ বছরে 3টে দিনে এই মূল্যায়ন হলো এমন কিছু না। এই মূল্যায়ন চলছে সারা বছর ধরে, প্রত্যেক ক্ষণে, প্রতিনিয়ত। অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা কোনো একটি শিশুকে
প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন এবং পর্যবেক্ষণ করে দেখছেন যে সেই নির্দিষ্ট শিশুটি অংশগ্রহণ কতটা করতে পারছে, সেই শিশুটি প্রশ্ন করা এবং অনুসন্ধানে কতটা আগ্রহ রাখে, সেই শিশুটা ব্যাখ্যা ও প্রয়োগে কতটা সমর্থ, সেই শিশুটা সমানুভূতি ও সহযোগিতায় কতটা পারদর্শী, সেই শিশুটা নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার প্রকাশ কিভাবে করতে পারছে, সেই নির্দিষ্ট বিষয়গুলির মধ্যে দিয়ে তার কিন্তু সর্বাঙ্গীন বিকাশ ঘটছে, যেটা আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে সেই শিশুটিকে জাজ করছি এবং সেই নাম্বারগুলি এখানে লিখে দিচ্ছি। আশা করি তাহলে আমাদের সময়কার সেই মার্কশিট থেকে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্রে কেমন করে বিষয়টি এলো এবং এখানে কোন পরিবর্তনগুলি আমরা দেখতে পেলাম সেটি এই মুহূর্তে আপনি বুঝতে পেরে গেলেন। বেশ, এবারে এখান থেকে কেন আমরা আবার হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টে গেলাম সেটাকে একটু বুঝে নিই। বেশ, তাহলে এটা দেখুন ক্লাস 1 বা ক্লাস 2 এর জন্য ব্যবহার করা হবে। তাহলে এইরকমই ক্লাস 1-এ একটি ছেলে যখন পড়ছে এইরকম একটি পেপার পেল, ক্লাস 2-তে এইরকম একটি পেল, 3-তে এইরকম একটি পেল, এইরকম করতে করতে ক্লাস 8-এ গিয়ে দেখুন এইরকম নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র তার কাছে 8টি রয়েছে। তাহলে সেই 8টি প্রগতিপত্রকে যখন একটি বইয়ের আকারে রেখে দেওয়া হলো সেটিই হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। অর্থাৎ আপনি ধরুন আপনি একটি ছাত্র বা ছাত্রী যে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 8টি এই প্রগতিপত্র পেয়েছেন এবং 8টি প্রগতিপত্রকে একটা ফাইলের মধ্যে বন্দি করে রেখেছেন। সেই ফাইলটিই হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এই নির্দিষ্ট বিষয়টিকে একটু সহজ করার জন্য একটা গল্প বলি। আমরা যখন অসুস্থ হয়ে যাই এবং ডাক্তারবাবুদের কাছে যাই তখন দেখবেন যে প্রথমবার আমাদের একটি প্রেসক্রিপশন দেওয়া হয়। এবারে পরবর্তীতে আমরা যখন সেই ডাক্তারবাবুর কাছে আবার যাই তখন কিন্তু পুরনো সেই প্রেসক্রিপশন সেটাকে নিয়ে যেতে হয়। কেন না, তার মধ্যে আপনার সেই সমস্যার অনেক বর্ণনা কিন্তু দেওয়া আছে। তাহলে ডাক্তারবাবু যদি আপনার আগের হিস্ট্রি জানতে পারেন তাহলে এই মুহূর্তে ডাক্তারবাবুর পক্ষে আপনাকে এই মুহূর্তে চিকিৎসা করা অনেকটা সহজ হয়ে যায়। তার জন্য আমাদের পুরনো প্রেসক্রিপশন সব কিন্তু ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হয়। এটাও হচ্ছে সেই রকম। ক্লাস 1-এ একটা ছেলে কি রেজাল্ট করেছিল, ক্লাস 2-তে একটা ছেলের কোন বিকাশটি কতটা হয়েছিল, ক্লাস 4-এ একটি ছেলে কোন কোন নির্দিষ্ট পারদর্শিতাগুলো অর্জন করেছিল, এই রকম করতে করতে ক্লাস 8 পর্যন্ত তার অর্জিত সকল অভিজ্ঞতা এসে কিন্তু এটার মধ্যে জমা হচ্ছে। অর্থাৎ 1 থেকে শুরু করে 8 পর্যন্ত একটি শিশু যতগুলো প্রগতিপত্র পাচ্ছে সেই সকল প্রগতিপত্র কিন্তু এটার মধ্যে সেঁটে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি এর পাতা উল্টান তাহলে 1-এর একটি তথাকথিত মার্কশিট আপনি খুঁজে পাবেন, 2-এর একটি খুঁজে পাবেন, 3-এর একটি খুঁজে পাবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য এবং প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 1 বা প্রথম শ্রেণী। যদি দেখতে না পান পাশে দেখুন এখানে রয়েছে 1 এবং এই একই বইয়ের মধ্যে আমি যদি পাতা উল্টে দিই তাহলে একদম শেষের দিকে আমি খুঁজে পাবো অষ্টম শ্রেণীর একটি এই রকমই মূল্যায়নপত্র। এই দেখুন অষ্টম শ্রেণীর মূল্যায়নপত্র। অর্থাৎ এই বইয়ের মধ্যেই কিন্তু 1 থেকে শুরু করে 8 পর্যন্ত একটি শিশুর সবটা ধরা থাকবে। বেশ, এবারে তাহলে আমরা বুঝে গেলাম যে এই বইটির মধ্যে ওই রকম প্রগতিপত্র 8টিকে জুড়ে দেওয়া আছে। তার সঙ্গে কি অন্য বিষয় কিছু রয়েছে? হ্যাঁ, অন্য বিষয়ও কিন্তু রয়েছে। যখন একটি শিশু এই প্রোগ্রেস রিপোর্টটি প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে তখন একটি শিশু ক্লাস 1-এ কী রেজাল্ট করেছিল, কোথায় কি তার খামতি ছিল, কোথায় সে ভালো ছিল খারাপ ছিল, ক্লাস 2-তে কী হলো, ক্লাস 3-তে কী হলো, এরকম করতে 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 কিন্তু এর মধ্যে সেগুলি লিপিবদ্ধ করতে করতে যাচ্ছে সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। তাহলে একটি শিশুর ঊর্ধ্বপতন বা অধঃপতন আপনি যাই বলুন না কেন সেটাকে যদি পর্যবেক্ষণ করতে হয়, একজন শিক্ষককে যদি বুঝতে হয় তাহলে কিন্তু এইটা হাতে পেলেই কিন্তু তিনি বুঝে যাবেন। হয়তো একটা শিশু বিপদগামী হয়ে পড়েছে ক্লাস 7-এ, তাহলে 1, 2, 3, 4-এও কি সে এইরকমই বদ ছিল, এইরকমই অবাধ্য ছিল, সেটা বোঝার জন্য কিন্তু এই রিপোর্ট কার্ডটা কিন্তু অত্যন্ত সাহায্য করবে। তাহলে আমি নির্দিষ্ট একটি শিশু যে বিপদগামী হয়ে পড়েছে তার 1-এর বিষয়বস্তুগুলো দেখলাম, 2-এর বিষয়বস্তুগুলি দেখলাম, 3-এর বিষয়বস্তুগুলি দেখলাম, তার সর্বাঙ্গীন বিকাশ কতটা হয়েছে এবং আমি অনুমান করতে পারলাম যে শিশুটি নির্দিষ্ট কোন সময় থেকে বিপদগামী হতে শুরু করেছে, সেই মতো আমি পরবর্তী পদক্ষেপগুলি গ্রহণ করতে পারলাম। এটিই হচ্ছে এই রিপোর্ট কার্ডের সবথেকে বড় বেনিফিট। এবারে এটিকে ব্যবহার করার জন্য 2024 সালেই কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে একটি নির্দিষ্ট মূল্যায়নের জন্য যে মার্কসগুলোকে সেট করা রয়েছে এবং যে প্রগতিপত্র আপনাদেরকে দেখিয়েছি এখানে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র, সেখানে যে মার্কস রয়েছে এবং শিশুদের যে মার্কসগুলিকে বাংলা শিক্ষা পোর্টালে আমাদের তুলতে হয় সেখানে যে মার্কস রয়েছে সেই 3টি মার্কসের মধ্যে কিন্তু কোনো মিল নেই, কোথাও বেশি আছে কোথাও কম আছে। এই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য 2024 সালে কিন্তু এই রিপোর্ট কার্ডটিকে
কোনো বিদ্যালয়ে ব্যবহার করা হয়নি এবং 2025 সালে কিন্তু এই রিপোর্ট কার্ডকে প্রত্যেকটা বিদ্যালয়ে ব্যবহার করা হবে, অর্থাৎ তখন এটির গুরুত্ব কমে যাবে এবং এটির পরিবর্তে এটিকে আমরা 2025 নতুন শিক্ষাবর্ষ থেকে ব্যবহার করতে শুরু করব। এটিই হচ্ছে কারণ যে কেন এই বছর এই কার্ডটি বিদ্যালয়ে আসা সত্ত্বেও ব্যবহার করা হয়নি এবং 2025 সাল থেকে ব্যবহার করা হবে। বেশ, এবারে আসুন এটির সঙ্গে এটির পার্থক্য কি আমরা একটু ছোট্ট করে দেখে নিই। প্রথমেই আমরা জানতে পেরেছি যে কার্ডটিকে আমি এই মুহূর্তে রেখে দিলাম, সেখানে কিন্তু একটি নির্দিষ্ট শ্রেণীর একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশটাকে ধরা হচ্ছে এবং এখানে কিন্তু একটি নির্দিষ্ট শিশুর 1 থেকে শুরু করে 8 পর্যন্ত তার সর্বাঙ্গীন বিকাশ ধরা পড়ছে। এছাড়াও দেখুন, আপনি যদি এই পাতাটিকে খুব ভালো করে লক্ষ্য করেন, একদম প্রথম পাতা যেখানে সার্বিক প্রগতি নিদর্শনপত্র ইত্যাদি, ছাত্রের নাম, তার জন্ম তারিখ, বাংলা শিক্ষা পোর্টাল, এই সমস্ত বিষয়বস্তু রয়েছে এবং তারপরেই কিন্তু দেখুন এখানে একটি পেজ রয়েছে, আপনি পাশে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওর পাশে জুড়ে দিয়েছি সেই পেজটা, যেখানে রয়েছে যে শ্রবণ দক্ষতায় প্রথম শ্রেণীতে সে কোথায় দাঁড়িয়েছিল, দ্বিতীয় শ্রেণীতে কোথায় দাঁড়িয়ে আছে, তৃতীয় শ্রেণীতে কোথায় দাঁড়িয়ে রয়েছে, চতুর্থ শ্রেণীতে কোথায় দাঁড়িয়ে রয়েছে। এরপরে রয়েছে সংযোগ দক্ষতায় সে প্রথম শ্রেণীতে কোথায় দাঁড়িয়ে রয়েছে, দ্বিতীয় শ্রেণীতে কোথায় দাঁড়িয়ে রয়েছে, তৃতীয় শ্রেণীতে কোথায় দাঁড়িয়ে রয়েছে, চতুর্থ শ্রেণীতে কোথায় দাঁড়িয়ে রয়েছে। এরকম করেই কিন্তু ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এবং শেষ পর্যন্ত আপনি যদি শেষ পাতায় চলে যান তাহলে সেখানে দেখতে পাবেন ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, অর্থাৎ একটি শিশুর 1 থেকে 8 পর্যন্ত যা কিছু বিষয়বস্তু সেই সবটাই কিন্তু এর মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। এটি হচ্ছে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টের একটি নতুন দিক। বেশ, এরপরে আমরা যদি দ্বিতীয় পাতাটিকে খুঁজে নিই তাহলে সেখানে রয়েছে আমরা নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্রতে যা কিছু দেখতে পেয়েছি এখানেও সেই একই নির্দিষ্ট বিষয় আছে, কোনো পরিবর্তন নেই। বেশ, এবারে যদি আমরা পরের পাতাটা উল্টে দিই, অবশ্যই এখানে দুটি ইভ্যালুয়েশন ফরম্যাট পাবো, একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, একটা হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। এখানে শুধু এর আগে যে কার্ডটিকে দেখিয়েছিলাম তার সঙ্গে শুধু নাম্বারের পার্থক্য রয়েছে, আর সেরকম বিশেষ কোনো পার্থক্য নেই। এবারে যে নতুন অংশটি এখানে সংযোজিত হয়েছে সেটি হচ্ছে যে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, অর্থাৎ এই পাতাটি যেখানে বুদ্ধিমত্তার বৈচিত্র্য, আগ্রহের ক্ষেত্র, মনোভাব, ব্যতিক্রমী দক্ষতা, উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ ইত্যাদি বিষয়বস্তুগুলো যুক্ত হয়েছে এবং এর সঙ্গে আরেকটি নির্দিষ্ট বিষয় যুক্ত হয়েছে যেটা পরের পাতায় রয়েছে, সেটা হচ্ছে আচরণের বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ। তাহলে আমরা এর আগে যে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নপত্র দেখতে পেয়েছি তার সঙ্গে এর কোনো পার্থক্য নেই, ওটা নির্দিষ্ট একটি ক্লাসের। এটি হচ্ছে 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত একটা ছেলে কোথায় কি রেজাল্ট করেছে, কত কি নাম্বার পেয়েছে সেই সব লিপিবদ্ধ থাকছে এবং তার সঙ্গে এখানে 3টি নির্দিষ্ট বিষয় যুক্ত হয়েছে, যেটা প্রথম পাতায় রয়েছে ব্যক্তিত্ব এবং জীবনশৈলীর বিকাশ, ক্লাস 1, 2, 3, 4 কোথায় সে কেমন ক্রম বজায় রেখে চলেছে এবং ক্লাস 8 পর্যন্ত কোথায় গিয়ে থেমেছে, এই একটা নির্দিষ্ট বিষয় নতুন আছে। এবং তার সঙ্গে আর নতুন যেটা রয়েছে সেটা হচ্ছে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, যেটা আগের কার্ডটাই ছিল না, এখানে রয়েছে। এবং আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আচরণের বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ। ব্যাস, এই কটা বুঝে নিলেই সার্বিক প্রগতি নিদর্শনপত্র সম্বন্ধে ছোটোখাটো প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিতে পারবেন। এটি হচ্ছে প্রথম পর্ব। যদি আপনারা অনেকে এই ভিডিওটিকে দেখেন, যদি এই ভিডিওটি নির্দিষ্ট ভিউ পায় তাহলে আমি বুঝবো যে আজকের এই ক্লাসটি আপনাদের কাজে লেগেছে। তাহলে আমি এর পরবর্তীতে আমি এই প্রত্যেকটি যে ব্যক্তিত্ব এবং জীবনশৈলীর বিকাশের যে লাইফ স্কিলগুলি রয়েছে সেগুলিকে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে এখানে যে রয়েছে যে বুদ্ধিমত্তার বৈচিত্র্য, অ্যাকচুয়াল ব্যাপারটা কী, এই বিষয়বস্তুগুলিকে নিয়ে আলোচনা করব এবং আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ যেমন আত্মসচেতনতা, যোগাযোগের দক্ষতা, এই বিষয়বস্তুগুলি কী সেগুলো নিয়ে আলোচনা করব। আর নির্দিষ্ট এই ভিডিওটি অর্থাৎ আজকের এই ভিডিওটি যদি ভিউ না পাই তাহলে জানবো আপনাদের এই নির্দিষ্ট বিষয়টি সম্বন্ধে খুব একটা আগ্রহ নেই, তাহলে আমি অন্য কোনো বিষয়ে চলে যাব। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।